সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের বই খাতা নিয়ে তোমরা পড়ার টেবিলে বসে আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের এটা প্রথম ক্লাস নবম শ্রেণীর, তোমরা হয়তো ক্লাস 8 থেকে 9-এ উঠেছো, এখন আইসিটি ক্লাস করতে পারো না। তো আজকে তোমাদেরকে আমি আইসিটি ক্লাসের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় আমার বাংলাদেশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমার বাংলাদেশ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। তোমরা আশা করি তোমাদের বই ভালোভাবে রিভিশন দিবে এবং গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনীগুলি তোমরা ফাইন্ড আউট করবে। আর তোমাদের এই বিষয়ে কীভাবে পরীক্ষা হবে আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু লিখে রাখো। তোমাদের পরীক্ষা সৃজনশীল আসবে না, বহু নির্বাচনী তাহলে তোমাদের টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। বহু নির্বাচনী 25 এবং ব্যবহারিক 25। তো বহু নির্বাচনীটা আসলে এটা একটি বোঝার বিষয়। এখানে সৃজনশীল প্রশ্ন তোমরা এখানে কিছু বানায় লেখার সুযোগ আছে, কিন্তু বহু নির্বাচনীতে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। এখানে তোমাকে স্পেসিফিক সুনির্দিষ্ট করে উত্তরগুলি দিতে হবে। তাই তোমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। তো বর্তমান আইসিটিতে অনেক পরিবর্তন আসছে প্রতিনিয়ত, যে আপডেট প্রতিনিয়ত হচ্ছে। তো তোমাদেরকে এই আপডেট তথ্যগুলি প্রতিনিয়ত কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে। আর এই কারণে অনেকে এটাকে সহজ সাবজেক্ট মনে করে কিন্তু আসলে কেউ এ প্লাস পায় না, হাতে গোনা কয়েকজন পায়। কিন্তু আসলে তোমরা যদি এটা একটু ভালোভাবে পড়ো এবং আমাদের ক্লাসগুলো একটু ভালোভাবে দেখো, তাহলে কিন্তু এখানে এ প্লাস পাওয়া খুবই সহজ। তো এ প্লাস পাওয়াটা তোমাদের জন্য খুবই সহজ। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকের আইসিটি ক্লাসে তোমরা যারা অ্যাড করেছো তোমাদেরকে ধন্যবাদ। আর যারা অ্যাড করতে পারেনি, আরাফাতকে আমি দেখছি অ্যাড করেছি। যারা অ্যাড করতে পারেনি, আমরা ইউটিউবে আপলোড দেবো। তোমরা ইউটিউবে কিন্তু যখন ক্লাসটা দেখবে তোমার ইউটিউবের কমেন্টসে, ইউটিউবের আমার ক্লাসের এই কমেন্টস তোমরা তোমাদের নাম, রোল নাম্বার, ক্লাস লিখে ফেলবে। তখন আমি বুঝবো যে কারা কারা ক্লাসটা দেখেছে, তখন কারা কারা ক্লাসটা বুঝতে পারছে। অর্থাৎ তোমাদের নাম, রোল নাম্বার, শ্রেণী ইউটিউবের কমেন্টসে তোমরা লিখবে আইসিটি ক্লাসে, কেমন? আর যারা এখনো অ্যাড করে না, অর্থাৎ যে একজন আছে, তো একজন এই মেসেজটা যদি পারো আমরা বলে দিই। তো আসো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আজকে আমি যে আলোচনা করবো সেটা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিবর্গের ব্যাপারে তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে 1 নম্বর যিনি আইসিটি, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজের কথা না বললেই নয়। আমি এটা চার্লস ব্যাবেজ, আমি সংক্ষেপে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। আমি সংক্ষিপ্তে তোমাদের সামনে উপস্থাপন করছি, যেহেতু এগুলি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলি তোমাদের পরীক্ষায় বারবার আসে। তো আমরা অনেক সময় সহজ প্রশ্ন ভুলে যাই, কারণ আমাদের অনুশীলন থাকে না অথবা মনে থাকে না। তো বারবার যখন আমরা করবো তখন কিন্তু আমাদের সেই প্রশ্নগুলি মনে থাকবে। তারপরে তোমরা যার নাম শুনেছো সেটা হচ্ছে অ্যাডা লাভলেস, যেটাকে অ্যালগরিদম প্রোগ্রামিং এর প্রবর্তক বলা হয়। অ্যালগরিদম প্রোগ্রামিং এর প্রবর্তক বলা, অর্থাৎ পৃথিবীর প্রথম প্রোগ্রাম উনিই কি করছে, উনিই আবিষ্কার করছে পৃথিবীর প্রোগ্রাম। তাহলে আমরা সংক্ষেপে যদি প্রশ্ন আসে পৃথিবীর প্রথম প্রোগ্রামার কে, তখন তোমরা বলবে যে
এটা লাভলেস। তো এখানে তোমরা যদি সঠিক উত্তরটা দিতে পারো তাহলে তো অবশ্যই তোমাদের 1 নাম্বার যুক্ত হয়ে যাবে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের শিক্ষার্থীরা ভুল করে বসে থাকে না পড়ার কারণে। তোমরা অনুমানের উপরে প্রশ্নের উত্তর দিয়ে দাও, অনুমানের উপরে প্রশ্নের উত্তর দিলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আশা করি তোমরা এখানে সামান্য কিছু সময় ব্যয় করলে তোমাদের জন্য এখানে ভালো রেজাল্ট করা আমার মনে হয় কোনো কষ্ট হবে না বা কোনো ব্যাপার হবে না। তারপর আসো জগদীশচন্দ্র বসু, যার কথা তোমরা জানো, যিনি বিনা তারে তথ্য প্রেরণে সক্ষম প্রথম বাঙালি বিজ্ঞানী। বিনা তার অর্থাৎ রেডিও, বিনা তারে তথ্য কি করছে, প্রেরণ করেছেন, যিনি সক্ষম হচ্ছে প্রথম বাঙালি বিজ্ঞানী, অথবা আমরা ইটালিয়ান বিজ্ঞানী কেউ জানি, মার্কনি। তারপরে আসো এরপরে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তোমরা যার নাম শুনেছ, রেমন্ড স্যামুয়েল টমলিনসন, যিনি ইমেল সিস্টেমের প্রবর্তক, যিনি ইমেল সিস্টেমের প্রবর্তক রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তোমরা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো থেকে কিন্তু বহু নির্বাচনের প্রশ্ন বারবার আসে। তারপরে আসো স্টিভ জবস, তোমরা নাম শুনেছ, স্টিভ জবস, অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তারপরে আসো বিল গেটস, তোমরা সারা বিশ্ব জাগে এক নামে চিনে, মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করেছেন সর্বপ্রথম, যিনি মাইক্রোসফট কর্পোরেশনের কর্ণধার চেয়ারম্যান বিল গেটস। তার কাহিনীও তোমরা জানো। তো উইন্ডোজের কিন্তু বর্তমানে অনেক ভার্সন আছে। প্রথমে কিন্তু ডিওএস, ডস অপারেটিং সিস্টেম ডিওএস, এটি সংগ্রহ হলে ডিওএস অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা কিন্তু চালানো অনেক কষ্ট ব্যাপার ছিল, এটা অনেকগুলো সংকেত মনে রাখতে হতো, মুখস্থ করতে হতো, তারপরে কিন্তু এই অপারেটিং সিস্টেমটি চালানো হতো। সেখান থেকে আস্তে আস্তে উইন্ডোজ 95, তারপরে উইন্ডোজ 97, উইন্ডোজ 2000 মিলেনিয়াম এবং উইন্ডোজ কিন্তু 2000 পরের থেকে শুরু হয়েছে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং আপডেট উইন্ডোজ কিন্তু বর্তমানে আছে। গ্রাফিক্স বলা হয়, দেখে দেখে আমরা ক্লিক করি, আগে তো লিখে লিখে ক্লিক করতে হতো, সেটা কষ্ট, সেটা অনেকগুলো কোড মনে রাখার বিষয় ছিল, কিন্তু এখন আর লিখে ক্লিক করা হয় না। এখন প্রযুক্তি যত দিন এগিয়ে যাচ্ছে তত প্রযুক্তি কিন্তু উন্নত হচ্ছে, আপডেট হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা বিল গেটসের কথা শুনলাম, এখন আমরা আরেকটি বিজ্ঞানীর কথা জানবো, সেটা হচ্ছে টিমোথি জন, অর্থাৎ টিম বার্নার্স লিকে আমরা সকলে চিনি। উনি হচ্ছে ডাব্লিউ এর জনক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট। এই যে আমরা ঘরে বসে যে পৃথিবীর সকল তথ্য নিতে পারি, এই ডাব্লিউ এর জনক হচ্ছে টিম বার্নার্স লি। এই মানুষগুলির কথা না জানলে নয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে কিন্তু তাদের অবদান, অবশ্যই কিন্তু তাদের আবিষ্কার, তাদের গবেষণা সম্পর্কে তোমাদেরকে প্রত্যেক প্রাথমিক যে জ্ঞান বা ধারণা রাখতে হবে। তারপর আসো আরেকজন মানুষকে ভালোভাবে ছিল, মার্ক জাকারবার্গ। এটাকে তোমরা জানো এক প্রকার ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুক আজকে সামাজিক ওয়েবসাইট, টুইটার, ফেসবুক, সামাজিক ওয়েবসাইট। ফেসবুকের তো সবার ঘরে ঘরে জনপ্রিয়তা সবার কাছে আছে, একেও না বললেই নয়। পাশাপাশি আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, বাংলাদেশ প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করে। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেন কত সালে, এটা তোমাদেরকে জানতে হবে, কত সালে উৎক্ষেপণ করেন। তাহলে সঠিক উত্তরটা আমি তোমাদেরকে একটু বলে দিই, তোমরা খাতা নোট করে রাখো। তো ভবিষ্যতে কিন্তু তোমাদেরকে প্রয়োজন হবে। হচ্ছে 12ই মে 2018, 12 মে 2018। আর বাংলাদেশ সময় তখন ছিল, সময়টা বলে দিচ্ছি, বাংলাদেশ সময় তখন ছিল 2টা শিক্ষার্থীরা তোমরা এটা দেখেছ, তখন বাংলাদেশ সময় ছিল রাত 2টা 14 মিনিট। তারপরে
আমরা এই প্রাথমিক নিচে সেটা হচ্ছে এখন আমরা তোমাদেরকে গুরুত্বটা একটু শিখাবো। চার্লস ব্যাবেজের যে কথাটা সেটা তোমাদেরকে তোমরা পড়ে নেবে তোমাদের বই থেকে পড়ে নেবে। তারপরে আমি তোমাদেরকে ওনার সম্পর্কে বলে থাকি। উনি ওনার দেশ হচ্ছে ইংল্যান্ড বা যুক্তরাজ্য। উনি দুটি ইঞ্জিন তৈরি করেছেন, একটা হচ্ছে ডিফারেন্স আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল। চার্লস ব্যাবেজ ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক ছিলেন। তিনি একটি ডিজিটাল প্রোগ্রাম যোগ্য কম্পিউটার ধারণার সূচনা করেছিলেন। প্রত্যেকটা কথায় কিন্তু এখানে প্রশ্নের উত্তর আছে, তোমরা দেখি। তার অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণাকে আধুনিক কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়। এখন তিনি তো আধুনিক কম্পিউটার কিভাবে জন্ম দিলেন, অর্থাৎ তিনি যে সূত্র তৈরি করেছেন, তিনি যে সূত্রটি তৈরি করেছেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য, সেটা হচ্ছে প্রত্যেক যন্ত্রেরই একটি ইনপুট থাকবে, আউটপুট থাকবে এবং প্রসেসিং থাকবে। এই সূত্র বিবেচনা করে আজকের আধুনিক কম্পিউটার তৈরি হয়েছে। তাহলে আমাদের কম্পিউটারে কিন্তু ইনপুট আছে, আউটপুট আছে এবং প্রসেসিং আছে, অর্থাৎ এটি তার সূত্র হিসেবে বিবেচনা করা হয়। তারপরে আসা চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক হিসেবে এই কারণেই তাকে অভিহিত করা হয়। তারপর আমি আর এই প্রোগ্রামের কথা বলবো না, আমি এগিয়ে যাব, তোমরা বাকিগুলো দেখে দিবে। আমি তারপরে একটু কথা বলবো, সামান্য একটু হিন্টস তোমাদের সামনে দিব। সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে উন্নত দেশগুলো ডিজিটাল প্রযুক্তির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। অর্থাৎ যে বিশ্বগুলি অত্যাধুনিক আধুনিক উন্নত, সেগুলি কিন্তু ডিজিটাল প্রযুক্তির উপরে নির্ভরশীল। যেমন আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশও এর উপরে এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে 2021 সালের মধ্যেই দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার 12 মে 2018 তারিখে যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে। এর ফলে শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়া পূর্বাভাস সহ অর্থনৈতিক অগ্রগতি সাধিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সরকারি সুবিধাগুলি আমরা একবার দেখে নিই। অর্থাৎ ডিজিটাল থেকে আমরা কী কী সুবিধা পাচ্ছি। এক হচ্ছে ই লার্নিং। এই ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক্স লার্নিং এর সংক্ষিপ্ত রূপ। ইলেকট্রনিক্স লার্নিং এর সংক্ষিপ্ত রূপ, যা দ্বারা পাঠদান করার জন্য সিডি-রোম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশনের চ্যানেলও ব্যবহার করা হয়ে থাকে। এবং তুমি যেটাই ব্যবহার করে পাঠদান শিখো, সেটাই কিন্তু ই লার্নিং এর আওতায় আসবে। তারপর আছে ই গভর্নমেন্ট। শাসন ব্যবস্থার প্রক্রিয়ায় ইলেকট্রনিক্স বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগ হচ্ছে ই গভর্নমেন্ট। শাসন ব্যবস্থার প্রক্রিয়ায় যে পদ্ধতি ব্যবহার করে, ইলেকট্রনিক্স পদ্ধতি ব্যবহার করে, তাকে আমরা সাধারণত ই গভর্নমেন্ট বলে থাকি। ই সার্ভিস ইলেকট্রনিক সার্ভিস, অর্থাৎ ইলেকট্রনিক্স পদ্ধতিতে সেবা প্রদানের বিষয় হচ্ছে ই সার্ভিস। বিভিন্ন ধরনের ই সার্ভিসের মধ্যে উল্লেখযোগ্য হলো পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, ই পুঁজি, ই পস্যা, ই টিকেট, টেলিমেডিসিন, অনলাইনে আয়কর প্রদান করা ইত্যাদি, এবং অনলাইনে আয়কর হিসাব করার জন্য ক্যালকুলেটর ইত্যাদি হচ্ছে ই সার্ভিসের আওতায়। তারপর হচ্ছে ই কমার্স। ইলেকট্রনিক্স পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করার পদ্ধতিকে আমরা সাধারণত ই কমার্স বলে থাকি, যেটা বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। 2011-12 থেকে বাংলাদেশে ধীরে ধীরে ই কমার্সের ব্যবসা আস্তে আস্তে শুরু হয়েছে বা প্রসার হচ্ছে। তারপরে তোমরা আরেকটি আমি বলি, সামাজিক ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করি। সেটা হচ্ছে, তোমরা জানো বর্তমান ইন্টারনেট ব্যবহার করে আমরা ইমেল, মোবাইল ফোন, মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক ওয়েবসাইট প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে থাকি। ফেসবুক, টুইটার কেমন ইত্যাদি ব্যবহার করে কিন্তু আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতেছি এবং তথ্য আদান প্রদান করতে পারি। ঘরে বসে কিন্তু আজকে অনেক কাজগুলি আমরা সম্ভব হয়েছে একমাত্র এই আইসিটির জন্য। তারপর আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। বহু নির্বাচনী প্রশ্ন দেখার পরে যেহেতু আমাদের ক্লাস 14 মিনিট হয়ে গেছে, এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। বাকিটা তোমরা একটু লক্ষ্য করো।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদেরকে বোর্ডের মাধ্যমে যে ক্লাস করিয়েছিলাম, বোর্ডের মাধ্যমে কেমন, তোমরা আশা করি অনেক কথা বুঝতে পেরেছো। এখন আমি ডিজিটাল মাল্টিমিডিয়া সিস্টেম ব্যবহার করে তোমাদের বাকি ক্লাসটা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখন আমি বোর্ড থেকে চলে যাচ্ছি মাল্টিমিডিয়া ক্লাসে। তো আজকে তোমাদের জন্য আমি যে বহু নির্বাচনী প্রশ্নগুলি সেখানে নোট করেছি বা বাড়াইতেছি, তোমরা এগুলি একটু দেখো। না স্যার, 14 মিনিট হয়েছে মাত্র ক্লাস, এই মাত্র শুরু করছি, দেরি করে ছাড়ছে। তো আমি তোমাদেরকে কিছু কিছু তথ্য শেয়ারিং করতেছি, তোমরা শেয়ার তো, কিন্তু কেউ এখানে ডাক দিবে না। আমি শেয়ারিং এর তথ্য যেগুলো দেখাচ্ছি তোমরা এগুলো একটু দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এতদিন যে আলোচনা করেছিলাম, আলোচনার বিষয়বস্তু অর্থাৎ বহু নির্বাচনী আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা দেখো, প্রথমে হচ্ছে প্রশ্ন 1, ই গভর্নেন্সের মূল বিষয় কি? 1, ডিজিটালকরণ, জীবন মান উন্নত করা, অস্বচ্ছতা এবং বিড়ম্বনা। এখানে কোনটা হবে? আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে সরকারি সেবাগুলো দেওয়ার মূল বিষয়টা আসলে কি? মূল বিষয়টা হচ্ছে কি? তোমরা ডিজিটালকরণ না জীবন মান উন্নত করা, অস্বচ্ছতা, বিড়ম্বনা, এখানে কোনটা হবে বলো? বলতে পারতেছো? স্যার, জীবন মান উন্নত করা। ভেরি গুড। আর কেউ? তোমরা কিন্তু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। 2 নম্বরে আসো, ইএমটিএস মানে কি? ইমেল, ইলেকট্রনিক্স মনিটরিং, ইন্টারনেট এবং ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম। কোনটা হবে বলতে পারতেছো না? উত্তরটা আমি বলে দিচ্ছি। স্যার, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ভেরি গুড, হয়েছে উত্তর। তারপরে আসো 3 নম্বরে, সিওডি। সিওডি ক্যাশ অন ড্রপ, ক্যাশ অন ডেলিভারি, কোভিড-19 মোবাইল ফোন। কোনটা হবে এখানে বলো? বলতে পারতেছো না? সিওডি। স্যার, স্যার ক্যাশ অন ডেলিভারি। ভেরি গুড, এই উত্তরটা তোমরা পেরেছো। 4 নম্বরে আসো, বাংলাদেশে কবে থেকে ই কমার্সের প্রসার শুরু হয়েছে? তোমরা উত্তরগুলি দেখো। 1, 2010, 11, 13, 14, 15, 16, 18। আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে এই উত্তরটা বলে দিয়েছি, দেখি তোমরা পারো কিনা। কবে থেকে ই কমার্সের প্রসার শুরু হয়েছে? কবে থেকে? স্যার, এটা তো পাচ্ছি না। 10, 11। তোমরা কিন্তু 2011 থেকে 12। বোর্ডে আমি লিখছিলাম, বলছিলাম, তারপরে তোমরা কিন্তু মনে রাখো, আমি আগে বলছি যে তোমরা একটু বোর্ডে পড়তে হবে। তারপরে আসো, আইসিটির মাধ্যমে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে? কিভাবে? ওয়েবসাইট নির্মাণ করে, সফটওয়্যার তৈরি করে, আউটসোর্সিং এর মাধ্যমে, ইন্টারনেট ব্রাউজিং করে। কোনটা হবে বলো? পারতেছো না? এটা আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে। স্যার, ইন্টারনেট ব্রাউজিং করে বসে তুমি কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারো। যাক, আমি কিন্তু আর পরের উত্তরগুলো বলবো না, যেহেতু এটা একটু। তারপর আসো, ফেসবুক কবে চালু হয়? এটা কিন্তু সবার জানার কথা, একদম কমন প্রশ্ন। 4 ফেব্রুয়ারি 2004, 6 ফেব্রুয়ারি 2003। স্যার, এটা 4 ফেব্রুয়ারি 2004। ভেরি গুড, এই প্রশ্নগুলো উত্তর আসবে। না, ডিস্টার্ব করবে না, 5 মিনিট স্যার পরে আসবে। না, আসবে না স্যার, আমি বলে দিবি। 7, 2018 সালে ফেসবুক ব্যবহার করার সংখ্যা কত ছিল বলো? আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। 2.5 মিলিয়ন, 2.8 মিলিয়ন, 2.6 মিলিয়ন, 2.7 মিলিয়ন। স্যার, 2.7 বিলিয়ন। 2.7 বিলিয়ন।
ঠিক আছে, এই তো আসলে ক্লাস নিতে পারতেছি না। তারপরে টুইটারে কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করা যায়? শেষ করে দিচ্ছি। স্যার 140। টুইটারে কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করা যায়? 140, 150, 200 এবং 500। স্যার 140। ভেরি গুড, এই তো। তার মানে তোমরা স্যার 140। ভেরি গুড, ঠিক আছে। টুইটারের বার্তাকে কি বলা হয়? টুইট, টুইটার, টুইট, ফলো, কোনটা হবে? কোনটা হবে? স্যার সাধারণ টুইটার। বলে, এটা তো তোমরা ফেভার সরি ফলো ফলো। ফলো না, টুইট। কোন সালে মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি কোন সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, 2040, 2025, 2030, 2021, কোনটা? স্যার 2030। তোমাদের কিছুক্ষণ আগে তো আমি এটা বলছিলাম, এখনই ভুলে গেছো? মিশন, মিশন 2020। 2021। স্যার একবার প্রশ্নগুলো দিয়ে দিই, আর বেশি নেই, কয়েকটা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি কয়েকটি পদক্ষেপের গুরুত্ব নিয়েছে। সরকার কয়টি পদক্ষেপ গুরুত্ব নিয়েছে? 5টি, 7টি, 6টি, 8টি, কয়টি বলো? ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কয়টি পদক্ষেপের গুরুত্ব নিয়েছে? আমি কিন্তু এটা কিছুক্ষণ আগেও তোমাদেরকে প্রশ্নটা বলছি, তোমরা কিন্তু বলতে পারতেছো না, কারণ তোমাদের ক্লাসে মনোযোগ আরো বাড়াইতে হবে। কেমন? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু উত্তর সবাই পারবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কখন মহাকাশে প্রেরণ করা হয়? 12 মে 2018, 11 মে 2018, 13 মে 2018 এবং 18 মে 2018, কোনটা হবে? বলতে পারতেছো না? 12 মে 2018। বাংলাদেশ কততম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইট মহাকাশে? তোমরা কিন্তু দেখি না, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি যেহেতু আমার সময় নেই। এখানে কততম হবে এটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে এই প্রশ্নগুলি। তথ্য প্রযুক্তির সুবিধা পেতে হলে কি প্রয়োজন? দক্ষ জনশক্তি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার হার বাড়ানো। কেমন? সেটা কোনটা হবে? দক্ষ জনশক্তি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। স্যার শিক্ষার হার বাড়ানো। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস আমি এখানে শেষ করবো যেহেতু সময় নেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় দিচ্ছি। আগামী ক্লাস ইনশাল্লাহ আমাদেরকে আরো তথ্যপূর্ণ এবং ডিজিটাল ভাবে শুরু করব।